মুজিবুর রহমান এবং তিনার পরিবারের সদস্যদেরকে যারা নির্মমভাবে খুন করেছিলেন, তিনাদের মধ্যে একজন খুনি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাজেদ, তিনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অনেকের হয়তো ভুল কুচকে উঠতে পারে যে মুক্তিযোদ্ধা বলার কারণ কি। অবশ্যই মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধে যেহেতু অংশ নিয়েছেন, সম্মুখ যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, অতএব সেটার স্বীকৃতি আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে তিনি অন্যায় করেছেন, মানুষ খুন করেছেন, হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, যাই করেছেন সেটার জন্য তার বিচার হতে হবে, এবং সেই বিচারই হয়েছে গত রাতে। এটার জন্য আমি এবং বাংলাদেশের আমার বিশ্বাস প্রতিটি মানুষ যারা বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন, যারা আইনের শাসনে বিশ্বাস করেন, তারা সবাই খুশি হয়েছেন। তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখছেন, আমি সহ অনেক মানুষই আছে যারা কিনা অনেকভাবে এটার ঠিক বিরুদ্ধে না, অনেক প্রশ্ন তুলেছেন যে কেন যে ব্যক্তির ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনলো, তাকে সে মুক্তিযোদ্ধারাই কেন খুন করলেন। এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে আমরা সেই ইতিহাস জানতে চাই। অনেকেই সেটার একটা বড় কারণ হিসেবে মনে করছেন বর্তমান আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসা, বঙ্গবন্ধুর যে চেতনা সেটা থেকে সরে আসা, স্বাধীনতার চেতনা থেকে সরে এসে যে একনায়কতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা অনেক বড় একটি কারণ, যে কারণে মানুষ এখন হয়তো অনেকেই শেখ মুজিবুর রহমানের বিপক্ষেও কথা বলছেন। কিন্তু সেটা অন্য বিষয়। মূল বিষয় হচ্ছে যে বিচার হয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি শতভাগ সন্তুষ্ট, কারণ শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনায় যদি কোনো ত্রুটি থাকে, প্রতিটা মানুষের যদি কাজ করে তাহলে সেটা ত্রুটি থাকবে, এটা খুবই স্বাভাবিক। ত্রুটিমুক্ত পৃথিবীতে একজন মানুষও নাই। তো সেই ত্রুটির কারণে তিনার বিচার হতে পারত অন্যভাবে, সেটার জন্য শেখ রাসেল দায়ী না, সেটার জন্য যে গর্ভবতী মাদেরকে সেদিন খুন করা হয়েছে তিনারা দায়ী না। এই 22 জন মানুষের সবাই রাষ্ট্রের সেই সময়ের দুরবস্থার জন্য দায়ী না, যে কারণে এইসব মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া প্রয়োজন, এবং সেটাই হচ্ছে। আমরা সবাই এটাকে সমর্থন করছি। কিন্তু আজকে ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে হত্যাকাণ্ডের পরে আমাদের দেশে একটি খুব অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে। সেটা হচ্ছে জেলখানায় ক্যাপ্টেন মাজেদ সাহেব থেকে শুরু করে এর আগেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে মানুষগুলোকে খুন করা হয়েছে, তিনাদের অনেকের লাশ জেল গেট থেকে বের হওয়ার পরে তার উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে, পৈশাচিক উল্লাস প্রকাশ করা হয়েছে, লাশ দাফন কাফনে বাধা দেওয়া হয়েছে, লাশের গাড়িকে বাধা দেওয়া হয়েছে। ঠিক একই ঘটনা গতকালকেও ঘটেছে। আমি মনে করি যে শেখ মুজিবুর রহমান এবং তিনার পরিবারের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সেটার একটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে, খুবই স্বাভাবিক ঘটনা। কারণ শেখ মুজিবুর রহমানের এই ঘটনা বাংলাদেশের মানুষের আবেগ ধরে রাখাটা খুবই কঠিন, এবং সেই আবেগে আপ্লুত হয়ে মানুষ তাদের যে প্রতিক্রিয়া জানানো দরকার সেটাই রাস্তায় বের হয়ে জানিয়েছেন গতকালকে। সে পর্যন্ত মেনে নিলাম। কিন্তু একটু চিন্তা করুন, একজন মানুষ, তাকে মারা হচ্ছে এমন ভাবে, তার চোখের সামনে তাকে তার মৃত্যুর রায় পড়ে শোনানো হচ্ছে, তাকে বলা হচ্ছে যে শেষ খাবার খেয়ে নাও, নামাজ পড়ে নাও, গোসল করে নাও, উজু করে নামাজ পড়ো। তারপরে তার গলায় দড়ি দেওয়া হচ্ছে, মাথায় কালো টুপি পরিয়ে দেওয়া হচ্ছে, এরপর তাকে ঝুলিয়ে ফাঁসিতে মারা হচ্ছে। একজন মানুষের নিঃশ্বাস বন্ধ করে তাকে দড়ি দিয়ে টেনে তারপর খুন করা হচ্ছে। আর কি চান? একজন মানুষের অন্যায়ের জন্য বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটাই তো তিনি পেয়েছেন। আপনার যদি মনে হয় যে আরো বেশি শাস্তির প্রয়োজন, করুন, যে হাত কেটে ফেলা হবে, পা কেটে ফেলা হবে, যেটা সৌদি আরবে মুসলিম আইন অনুযায়ী যেটা আছে, করুন, সেটা আমরা মানবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন, সেই শাস্তির পরে একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি তার লাশের উপরে পৈশাচিক আনন্দ উল্লাস করছেন। কিন্তু একই ঘটনায় যখন ওবায়দুল কাদের অসুস্থ হচ্ছে, যখন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, মহিলা লীগের একজন মানুষ মারা যাচ্ছে, তখন যখন মানুষ উল্লাস করছে, ব্যঙ্গাত্মক কথা বলছে, ইন্নালিল্লাহ না বলে তারপরে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ বলছে, তখন কিন্তু আবার আপনাদের খুব মানবতা জেগে ওঠে। সেই মানবতা হচ্ছে আপনাদেরকে কেন মৃত মানুষকে নিয়ে কথা বলা হয়। তো আপনাদের মানবতা এত তখন ধারালো হয়ে যায়,
তো যখন সাকা চৌধুরীর কবরের পাশে গিয়ে কবর ভাঙচুর করা হয়েছে, তখন আপনাদের এই মানবতা কোথায় ছিল? তখন তো আপনার মানবতা ভোতা হয়ে গিয়েছিল। যখন কিনা কাদের মোল্লা, যাকে কিনা রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তিনার লাশের পাশে গিয়ে উল্লাস করেছেন। আপনারা জানেন না এই বিষয়গুলো? জানেন তো। তখন আপনাদের মানবতা কেন ভোতা হয়ে থাকে? তখন এত ধারালো কেন হয় না? কিন্তু আজকে যেহেতু ঘটনাটা আপনাদের দলের বিরুদ্ধে গেছে, সেই কারণে আপনারা এত মানবতা দেখাচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনারা মানবতা দেখান। কিন্তু আজকের যে ব্যক্তিটা মারা গেল, আপনি তো এই প্রজন্মে, তাই না? আপনারা শুনেছেন, আমরা তো দেখি নাই, আমরা শুনেছি। যারা আজকে রাস্তায় আমাদের বয়সী মানুষজনই তো, যুবকরাই তো দাঁড়িয়েছে। আপনারা তো এই প্রজন্মের, কিংবা সেই সময় বেঁচে থাকলে আপনাদের বয়স খুবই ছোট ছিল। যেসব ভোলার এমপিদের নেতৃত্বে আজকে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তার লাশ নিতে দেওয়া হয় নাই, তাদের বয়স খুব বেশি ছিল না, তারা দেখেনও নাই শেখ মুজিবুর রহমানকে, জানেনও না, বুঝেনও না সেই সময় শাসন ব্যবস্থা কেমন ছিল। তো আপনাদের পিতা কিংবা আপনাদের দাদারা তো সরাসরি দেখেছেন, নিজেদের চোখের সামনে এতগুলো মানুষকে খুন করা হয়েছে। তিনাদের চেতনা তো আরো বেশি দাঁড়ানোর কথা, তাই না? তিনারা কই ছিলেন সেদিন? কেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনাকে 570 সাবান দিয়ে গোসল করানো হয়েছিল? কেন 9 জন মানুষ তিনার জানাজায় অংশ নিয়েছিল? কেন ঢাকা শহরে মানুষ মিষ্টি বিতরণ করার পরে, ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করার পরে সেটার বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ তৈরি করতে পারেন নাই? এত বড় একটা বাহিনী, আপনাদের রক্ষী বাহিনী, সেই বাহিনী একটা ভুলও করতে পারে নাই। সারা বাংলাদেশে একজন মানুষ, আপনাদের কি মানবতা তখন জেগে ওঠে না? আপনাদের এখন যে চেতনা, সেই চেতনা তখন দাঁড়ায় নাই? একজন মানুষের দাঁড়ায় নাই যে তখন বুকের তাজা রক্ত দিতে পারেন? ওই কেন দাঁড়ান নাই? আজকে 40-50 বছর পরে এসে আপনাদের এই চেতনা এমন ভাবে দাঁড়ায় গেল যে আপনারা লাশ পর্যন্ত নিতে দিচ্ছেন না। আপনারা চোখের সামনে দেখেন না? আপনাদের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছে, তিনার তো পিতা, তিনার তো ভাই, তিনার তো বোন মারা গিয়েছিল, তিনার আত্মীয় স্বজন মারা গিয়েছিল, তাই না? তিনি তিনার পাশে আজকে হাসানুল হক ইনুকে নিয়ে এসে বসান। তিনার জানার দরকার নেই। আপনারা যারা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ জানি যে এই আজকে হাসানুল হক ইনু, যিনি আজকে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, মতিয়া চৌধুরী, তিনাদের অবদান, তিনাদের সেই সময়ের চরিত্র কেমন ছিল। তারপরে কর্নেল তাহের, সে কর্নেল তাহের, আপনারা যাকে আজকে খুনি বলছেন, জিয়াউর রহমান সাহেবকে, সেই জিয়াউর রহমানের সেদিন কিন্তু বিতর্কিত কোনো ভূমিকা ছিল না। জিয়াউর রহমান বন্দী ছিল। যেদিন 3রা নভেম্বর জেল হত্যা দিবস হয়, সেদিন 7 নভেম্বরের যে সিপাহী বিপ্লব, সেই সিপাহী বিপ্লবে আপনার কর্নেল তাহের, তিনি হচ্ছে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে উদ্ধার করে এনেছেন। তো সেই কর্নেল তাহের তো আলটিমেটলি আপনাদের বিপক্ষে কাজ করেছেন। 1972 সালে ডিসেম্বরে জাসদ গঠন হওয়ার পর থেকে এই কর্নেল তাহেররা কি করেনি শেখ মুজিবের বিরুদ্ধে? একটা দিন শান্তিতে বসবাস করতে দেয় না শেখ মুজিবুর রহমানকে এই জাসদ। তো সেই কর্নেল তাহেরের ভাই আজকে ডক্টর আনোয়ার, আপনি তাকে ভিসি বানিয়েছেন। সেটা বাদ দিলাম, যে ব্যক্তি কিনা এই ঘটনার সরাসরি বেনিফিশিয়ার, সেই এইচটি ইমাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের দিনের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। আপনি জানেন না এগুলি? কই আপনাদের চেতনা তো দাঁড়ায় না? অথচ সেই এইচটি ইমাম আজকে রাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, যার প্রতিটি লাইন শেখ হাসিনা মেনে চলে তারপরে বাংলাদেশ আজকে পরিচালনা করছেন। আরো শুনবেন, খন্দকার মুস্তাকের মাটি হয়েছে কোথায় ভাই? কোথায় মাটি হয়েছে? এই বাংলাদেশে মাটি হয়েছে। যান না কুমিল্লায়। কোথায় ছিল আপনাদের বাপ দাদারা সেদিন? সেই মাটিতে কিভাবে আপনারা মাটি দিয়েছেন? অথচ আজকে আপনারা ক্যাপ্টেন মাজেদের মাটি দিতে দিবেন না, সেখান থেকে ভোলায় মাটি দিতে দিবেন না, এই জন্য তারা রাতের অন্ধকারে মাটি দিয়েছে নারায়ণগঞ্জে। সেই নারায়ণগঞ্জে থেকে এখন আপনারা বলছেন যে লাশ তুলে ফেলবেন, তুলে নদীতে ভাসিয়ে দিবেন। ভাই, আপনারা যে এত লাশ ভাসিয়ে দিতে পারেন, সেটা কেন 75-এ দেখান না? একটুখানি একটু দেখালেই তো সেখানের পরিবেশটা অন্যরকম হতে পারত। শেখ হাসিনা এই দীর্ঘ সময় তারা দেশে আসতে পারে নাই। কেন পারে নাই? 75 থেকে জিয়াউর রহমান যেদিন তাদেরকে দেশে নিয়ে আসলেন, তার 15 দিন পরে জিয়াউর রহমান মারা গেলেন। আজকে জিয়াউর রহমানই খারাপ। যারা আপনাদেরকে এতদিন বাইরে রাখলো তারা ভালো, আর জিয়াউর রহমান হচ্ছে খারাপ, কারণ জিয়াউর রহমান আপনাদেরকে দেশে নিয়ে এসেছিল, এসে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আজকে আপনারা ক্ষমতায় আছেন। আসলে আজকে যারা এই ক্ষমতা দেখাচ্ছেন, লাশ আটকে দিচ্ছেন, লাশ কবর থেকে তুলে ফেলছেন, এসব ক্ষমতা কিন্তু শুধুমাত্র চাল চুরি, গম চুরি, টাকা চুরি, তারপরে হচ্ছে গিয়ে শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ রাসেল, ওনাদের নাম ভাঙিয়ে
দোকানপাট অফিস টফিস করে জায়গা দখল, এইসবের জন্য আসল চেতনা কিন্তু আসলে চেতনার জায়গায় নাই। যারা আজকে খুব বেশি বড় বড় কথা বলেন, এই যে শাওন, আপনার ইব্রাহিম হত্যাকাণ্ডের কথা মনে আসে আপনাদের নিশ্চয়ই 2010 সালে, সেই ইব্রাহিম হত্যাকাণ্ড নিয়ে তো আপনার ফাঁসি হবে, আপনি দেশে থাকবেন না, আগে ছিলেন না। সবচেয়ে বেশি ধমক যে দেয় শামীম ওসমান, আজ পর্যন্ত বিরোধী দলে গেলে তিনি দেশে থাকেন নাই। 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত ছিল না, যান খোঁজ নেন, একদিনও দেশে ছিল না। কিন্তু এরাই কিন্তু পটকা ফুটায় বেশি। আপনারা যারা আজকে এই করবেন সেই করবেন, গত কয়েকদিন আগে একটা ফেসবুকের পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম পত্রিকার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক ছাত্র রিজন রয়, হিন্দু, তিনি ধমক দিয়েছেন তোকে ধরে এনে তারপরে এই করা হবে সেই করা হবে, নানান কথাবার্তা। আমি সেখানে গিয়ে শুধু লিখেছি যে তোকে তোর আইডিটা আমি সেভ করে রাখলাম, শুধু এইটুকু কথা লিখেছি যে তোর আইডিটা সেভ করে রাখলাম। 1 মিনিটের মধ্যে সে তার কমেন্ট ডিলিট করে চলে গিয়েছে সেখান থেকে। এত সাহস! তারপরে আমি বলছি না যে আপনাদের কিছু করার ক্ষমতা নেই, হ্যাঁ এখন আপনাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। ছাত্রলীগ, যুবলীগ, আপনাদেরকে এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ ভয় পায়, অনেক মানুষ ভয় পায়, কিন্তু আপনাদের কত হাডম এটা কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা মধুর কেন্দ্রে যেতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, সেখানে সাংগঠনিক কার্যক্রম পর্যন্ত করতে পারেন শিবিরের জন্য। অতএব আজকে কথায় কথায় সকালে একটা করে শিবির ধরেন, দুপুরে আরেকটা শিবির ধরেন, বিকালে 3টা শিবির ধরেন, দিনে 4টা 5টা শিবির নাস্তা করেন আপনারা, এই এত মানে পাটনামি কিন্তু সেই সময় ছিল না। আমরা ভবিষ্যতে আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন আমরা দেখতে চাই যে রাজপথে আপনারা এরকম হ্যাডম দেখাচ্ছেন। সেদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি তাহলে দেখবো বাংলাদেশের পরিস্থিতি, যে 75-এ আপনাদের চেহারা যেমন ছিল, 2003 সালে শেখ হাসিনাকে যখন মেরে ফেলা হয় তখন আপনাদের 2 দিন হরতাল দিয়েছেন, এরপরে আর কারো কোনো খোঁজ খবর নেই। কি করতে পেরেছেন আপনারা? কি করেছেন বলেন? আপনাদের নেত্রীকে খুন করে ফেলেছিল প্রায়, কি করেছেন? সেখানেও তো প্রায় 21 জন 22 জন মানুষকে খুন করা হয়েছে। পেরেছেন কিছু করতে? কিচ্ছু করতে পারেন। অতএব জিনিসটা মাথায় রেখেন, পেছনে পুলিশ যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের খুব ধমক টমক হেডম টেডম এগুলি দেখান, পুলিশ না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না। এই জিনিসটা, এই বাস্তবতাটা মেনে নিন। আজকে যে ব্যক্তিকে নিয়ে কথা বলছেন তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন, তারপরেও যদি নাকি আপনার মনে হয় যে তার আরো শাস্তি পাওয়ার দরকার, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আপনি তো সেটার জন্য যা কিছু করার দরকার সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, আর যদি না করেন সেটার জন্য আপনাদেরই সমস্যা হবে। ধরুন আজকে আপনারা যে সংস্কৃতি চালু করে গেলেন, কালকে শেখ হাসিনা মারা যাবে, পরশু শেখ রেহানা মারা যাবে, তারপরে আমি মারা যাবো, আপনি মারা যাবেন, আপনাদের লাশ নিয়ে এরকমই হবে। কারণ আপনি আরেকজনকে নিয়ে যেটা করেছেন, যে সংস্কৃতি আপনাদের এখন, ওবায়দুল কাদের যখন অসুস্থ হয় তখন মানুষ পত্রিকার যে কমেন্ট অপশন আছে সেখানে গিয়ে বলেন যে তাড়াতাড়ি মর, তারপরে কাকা হাবি যাবে, অনেক কথাবার্তা বলে, দেখেন না? একজন ছাত্রলীগ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, যুবলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। সেখানে এসে কিন্তু আপনারা মানবতা দেখান, যে মানবতা কি, আপনাদের ওই কেন এখানে এই করা হলো, কেন এরকম মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই জায়গায় এসে আপনাদের মানবতা দেখানো উচিত ছিল। যদি এটা দেখাতে পারতেন তাহলে ভবিষ্যতে আপনারা অন্তত নিশ্চিত থাকতেন যে আপনাদের লাশের উপরে কেউ জুতা মারবে না। আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা আজকে যে সংস্কৃতি চালু করে গেছেন সেই সংস্কৃতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ধরে রাখবে, এবং সেই দিন দুইজনের চরিত্রের জায়গাটা দুই জায়গায়